পশ্চিমবঙ্গকে ঐতিহাসিক জয়ে গেরুয়া শিবিরে আনন্দ উচ্ছ্বাস। মুখ্যমন্ত্রী সম্ভাব্য তালিকায় বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম, এগিয়ে শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব ফেলবে না মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। তিস্তা সহ অমীমাংসিত ইস্যু সমাধানের আশা নেতাদের। হাওড়ে শ্রমিক সংকটে ডুবে থাকা পাকা ধান কাটতে পারছে না কৃষক। অপরিকল্পিত বাঁধের কারণেই দুর্গতি, অভিযোগ স্থানীয়দের। 500 টাকা আমরা দুধ আছে নি মানে 1200-1300 রইতরভাবে তোমার আর ধান পাইতে পারছে না, সব তার ঠিক মতো বেরা উঠে গেছে। মেশিন উঠতে পারে না, পানির মাঝে কি করা যায়? কখন আমরা উপায়টা কইরা দেন। ফেনীতে থমকে আছে ড্রেন নির্মাণ সহ একাধিক উন্নয়ন কাজ। বান্দরবানে খাল পুনর্খনন শুরু হওয়ায় আশার আলো দেখছে নাইখংছড়িবাসী। সাদা দাবির করার কারণে কাজটা অনেক দিন প্রস্তাবিত হওয়ার পরেও এবং উদ্বোধন করার পরেও এটা কাজটা শুরু হয় নাই। বিভিন্ন সমস্যার কারণে আমরা কাজটা আবার বন্ধ করে দিতে। সরকার যদি কেটে দিলে আমাদের ঘর বাড়িগুলো ভালো থাকবে। আমাদের এখানে যারা চাষ করে চাষের জমির জন্য ভালো হবে। মধ্যপ্রাচ্য সংকটের ঝুঁকিতে রাষ্ট্রায়ত্ত 2টি সাবমেরিন সঞ্চালন লাইন। বিকল্প নিশ্চিতে দ্রুত বেসরকারি খাতের অবকাঠামো চালুর তাগিদ। কোনো ধরনের যদি কেবল কাটা পড়ে বাংলাদেশের ইন্টারনেটটা আপনি কিভাবে এনশিওর করবেন? এই কেবলটা না হলে দেশ অনেক একটা ব্যান্ডউইথ ক্রাইসিসে পড়বে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অপারেটরের উপরে ডিপেন্ডেন্সি আরও বাড়বে। সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় হামলা, অভিযোগের তীর ইরানের দিকে। হরমুজের 6টি নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রথমবারের মতো বাংলায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম উঠে এসেছে এই তালিকায়। তবে বিজেপির সিনিয়র নেতারা বলছেন দলের নিয়ম মেনেই নির্বাচিত হবে বিজেপির মুখ্যমন্ত্রী। রং বদলের পথে পশ্চিমবঙ্গ। টানা 3 দফা ক্ষমতায় থাকার পর আর ফিরছে না তৃণমূল। বাংলা দখলে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির বিজয় উৎসবের মধ্যেই জোরালো হয়েছে প্রশ্ন, বাংলার দায়িত্ব নেবেন কে? কে হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? সম্ভাব্য তালিকায় রয়েছেন রাজ্য বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম। এই পদের সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীকে। সাংগঠনিক দক্ষতা আর প্রভাবের জন্য সুপরিচিত তিনি। এর আগে তৃণমূল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বও সামলেছেন। গণতান্ত্রিক দেশ, উনি একজন সাংসদ। এই দৌড়ে এগিয়ে আছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও। RSS এর আদর্শে গড়ে ওঠা এই অভিজ্ঞ নেতা সমাজের বিভিন্ন স্তরে দলের ভিত্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 2024 সাল থেকে তিনি রাজ্যসভার সদস্য এবং বিগত কয়েক বছরে রাজ্যে বিজেপি শক্তি বৃদ্ধিতে বিশেষ কৃতিত্ব রয়েছে তার। কর্মীদের মাঝে এখন ব্যাপক জনপ্রিয় প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার নেতৃত্বে 2019 সালের লোকসভা এবং 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। নির্বাচনে খড়গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নেতা। এই লড়াইয়ের অন্যতম প্রধান মুখ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। চলতি নির্বাচনে তিনি মাথাভাঙা কেন্দ্র থেকে লড়ছেন। আসানসোল দক্ষিণের বিধায়ক এবং দলের রাজ্য সহসভাপতি অগ্নিমিত্রা পালের নামটিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। বিভিন্ন প্রতিবাদ আন্দোলন এবং প্রচার কর্মসূচিতে সক্রিয় ভূমিকা তাকে রাজ্যে গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে প্রতিষ্ঠা করছে। রাজ্যসভার প্রাক্তন এমপি রূপা গাঙ্গুলিও এই পদের অন্যতম দাবিদার হতে পারেন। শহর কেন্দ্রিক ভোটারদের মধ্যে তার বেশ প্রভাব রয়েছে। এবার তিনি লড়ছেন সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গে ইতিহাস গড়ল বিজেপি।
তৃণমূল দুর্গের পতন ঘটিয়ে বিধানসভা নির্বাচনে বিজয় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। দখলে নিয়েছে 206টি আসন, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। তৃণমূল কংগ্রেসের ঝুলিতে জমা হয়েছে 81টি আসন। নিজ আসন ভবানীপুরেও শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকরা যখন আনন্দ উদযাপন করছে, তখন জয় ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। জোড়া ফুল আর পদ্ম ফুলের লড়াইয়ের পর পশ্চিমবঙ্গে বিজয় নিশান উড়ালো বিজেপি। রাজ্য জুড়ে গেরুয়া শিবিরের উচ্ছ্বাস। 293 আসনের মধ্যে 206টি দখলে নিল বিজেপি, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার 148। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ভরাডুবি হলো তৃণমূল কংগ্রেসের। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয়বারের মতো নিজ আসনে শুভেন্দু অধিকারীর কাছে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বাজিমাতের পাশাপাশি নন্দীগ্রামেও জয় পেয়েছেন শুভেন্দু। আবার প্রকাশ করুঙ্গা। এটা জনগণের বিজয়। তারা অপশাসন, দুর্নীতি এবং হিন্দু বিরোধী সরকারকে ছুঁড়ে ফেলেছে, স্রোতে ভাসিয়ে দিয়েছে। দলের কর্মীদের প্রতি আমার কৃতজ্ঞতা। তাদের সাথে নিয়ে চলব, প্রত্যাশা পূরণ করব, নারীদের নিরাপত্তা নিশ্চিত করব। রাহুল গান্ধী, তেজস্বী যাদব, মমতা ব্যানার্জি সবাই নিঃশেষ হয়ে গেছেন। ইন্ডাস্ট্রি লেকার পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে অভিনন্দন বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत की राजनीति में एक और बड़ा बदलाव देख रहे हैं। আজকে আমরা ভারতের রাজনীতিতে আরো একটি ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হচ্ছি। বর্তমানে ভারতে এমন একটি রাজ্যও নেই যেখানে কমিউনিস্ট পার্টির সরকার বহাল আছে। এটা শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি পুরো মতাদর্শের পরিবর্তন। বিজেপির বিরুদ্ধে 100-র বেশি আসনে ভোট চুরির অভিযোগ আনলেন মমতা ব্যানার্জি। বিভিন্ন স্থানে ভোট গণনার সময় তৃণমূল এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলেও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ছাড়েন তৃণমূল নেত্রী। তৃণমূল কর্মীদের ওপর হামলা, মারধরের অভিযোগও করেছেন মমতা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলেও তা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না, এই মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত গভীর, শিগগিরই মেঘ কেটে স্বাভাবিক হবে সম্পর্ক। আর বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের আশা, গতি পাবে তিস্তা পানি বন্টন চুক্তি। বিরোধী জোটের জামায়াতে ইসলামী মনে করে প্রতিবেশী সুলভ আচরণে দুই দেশের সংকট সমাধানে আন্তরিক হবে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান, অবসান হতে চলেছে 1.5 দশকে তৃণমূলের শাসন। এই জয় পশ্চিমবঙ্গ সহ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির গতিপথ পাল্টে দিয়েছে। এমন প্রেক্ষাপটে কি ভাবছে ঢাকা? পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, পশ্চিমবঙ্গের ফলাফল দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। ভারতের সাথে সম্পর্ক অত্যন্ত গভীর উল্লেখ করে তিনি জানান, গুজবে কান না দিয়ে লক্ষ্য অর্জনে কাজ করবে ঢাকা। আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে, পুশ ব্যাকের যে ইস্যুটা বললেন ওটা আছে, আরও অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলো তো আমাদের রয়ে যাচ্ছে, সেইগুলো যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন, তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের মতে, তিস্তা চুক্তি বাস্তবায়নের পথে প্রধান অন্তরায় ছিল তৃণমূল। বিজেপি ক্ষমতায় আসায় এ সংকট দূর হওয়ার আশা তার। খোদ নরেন্দ্র মোদী যেটা নিজে বলেছেন, সেই পরিস্থিতি যেহেতু বদল ঘটতে যাচ্ছে, সেক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে আপনার তিস্তা নদীর পানি বন্টনে একটি সুষম চুক্তি হবে বলে আমি আশা রাখতে চাই। সেখানে যদি আপনার সংখ্যালঘু মুসলমানদের উপর যদি নিপীড়ন হয়, অথবা যদি মুসলমানদের উপর জুলুম হয়, তাদের সম্পদের উপর যদি জুলুম হয়, সেটা নিশ্চয়ই এটা আমাদের জন্য উদ্বেগের বিষয় থাকবে। আর পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় জামায়াতে ইসলামী। দলটির মুখপাত্রের আশা, ভারতের সাথে সমস্যা সমাধানে আন্তরিক হবে বর্তমান সরকার। অতীতে অনেকগুলো সমস্যা হয়েছে বা এখনো বাস্তবতা সেটা আছে। আমাদের বর্ডার কিলিং আছে, আমাদের ট্রেড ডেফিসিট আছে, বা আর অনেকগুলো বিষয় সমাধান হয় নাই। আমাদের বর্তমান নির্বাচিত সরকার সেগুলো নিয়ে নিশ্চয়ই ভাবছেন। আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংসদে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলছি। পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধার ভিত্তিতে আমরা দায়িত্ব পালন করতে চাই। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। একদিকে হাওড়ে তলিয়ে আছে ফসলি জমি, শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না
পাকা ধান। অতিরিক্ত টাকা দিয়ে যতটুকু কাটা হয়েছে সেগুলো রোদের অভাবে নষ্ট হচ্ছে চারা গজিয়ে। সারা বছরের খোরাক হারিয়ে কিভাবে পার হবে বছর, সেই দুশ্চিন্তায় চাষিরা। সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের দুর্দশার আরও বিস্তারিত জানব সহকর্মী সোহানুর রহমান সোহানের প্রতিবেদনে। হাওরের জেলা সুনামগঞ্জের ৩ লাখ কৃষকের সারা বছরের জীবিকা চলে একমাত্র বড় ফসলে। এই ফসলের উপর নির্ভর এক একটি কৃষক পরিবারের শিক্ষা, চিকিৎসা, বিয়ে শাদী, ঈদ আনন্দসহ সকল আচার অনুষ্ঠান। প্রায় ১৫০ কোটি টাকার অপরিকল্পিত বাঁধের কারণে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতায় ডুবেছে লাখো কৃষকের বেঁচে থাকার সম্বল। স্বপ্ন সব ভাঙিয়া গেছে, বিয়া সাথে করতে আছি, কত আনন্দ আছে, ফুর্তি কথা করতে আছি, সামনে একটা ঈদ আইতেছে, ওরাই বিভিন্ন তো আনন্দ করতে আছি, কিচ্ছু করতে পারলো না, সব আনন্দ করে বাড়ির সাথে মিশে গেছে, শান্তি বাসে গেছে। সামান্য ধান খাটাইছিলাম যেখানে 700 টাকা কামলা রোজ আছে, 1200-1300 কইরা সামান্য যাই খাটাইছি, এখন রোদের অভাবে ধানটি নষ্ট হয়ে যায়। আগের আগে কাটা মাত্রই বাঙানি মাত্রই বাদলি বালাই দিছে, রোদের অভাবে তোমার আর ধান ফুকাইতে পারছি না, সব তার ঠিক মাঝে গেরা উঠে গেছে। 15 থেকে 20 বস্তা ধান গেরা আইছি, যে ঈদ নাম্বার গেরা না, এই বৃষ্টির কারণে আমরা ধান শুকাইতাম পারছি না, লাগি ধান নিয়ে আসে খাবাই, আর কিছু করার নাই। কোমর পানিতে নেমে যেটুকু ফসল তুলেছিলেন, রোদের অভাবে সেই ধানেও ধরেছে পচন। খলায় রাখা সারি সারি ধানের স্তূপের সোনালী ধান রূপ নিচ্ছে সবুজ চারায়। তাই এবছর বিয়ে শাদী, ঈদ আনন্দসহ সব কিছুই মলিন এখানকার চাষিদের। আমরা 700 টাকার জায়গা 1300 টাকার মাল পাইছি না। মেশিন আনছি, মেশিন উঠতে পারে না পানির মাঝে, কি করা যায়? ওখন আমরা উপায়টা কইরা দেন। 6000 টাকা কি আরো মানুষ পাইতেছি না। আর এরপরে দানের যে অবস্থা, লম্বা লম্বা ঘেরাইয়া, ই দান তো 2 থেকে 3 দিন যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে ই দানে আর কোনো কাজ হবে না। তুই আর উকানি যায় না, বেসবারে উকানি যায়, নষ্ট হইয়া করে ঘুমাই ঘুই যায়, গেরাইয়া যায়। খেলে তো পাওয়ারটা বানিয়ে নিছে কি বলে, আমরা ঈদ করতাম কিভাবে টেকা তাহলে আমরা বাচ্চা ছিল ঈদ করতাম, ঈদের খুশিও নাই, কুতাও নাই, আমরা বলে ফিরেও পারতাম কিলে, বাচ্চা চেয়েও পারতাম কিলে, আমরা ও চিন্তা করছি। বৈরী আবহাওয়ায় ভেজা ধান চারা গজানোর হাত থেকে বাঁচাতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। মেলে রেখে ধানগুলো এবং একটু বাতাসের ব্যবস্থা করে। আর আমরা পাশাপাশি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে যে অটো রাইস মিলগুলো আছে, সেই অটো রাইস মিলগুলোর সাথে যদি কৃষকরা যোগাযোগ করে, তাহলে তারা ভিজা ধান কিনতে সম্মত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। বৃষ্টি, শ্রমিক সংকট, জলাবদ্ধতা, নানামুখী এমন সংকট সংগ্রাম শেষে যেই ধানটুকু তুলে এনেছিলেন কৃষক, তাও নষ্ট হচ্ছে এভাবেই চারা গজিয়ে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া সুনামগঞ্জের কৃষকদের এখন একটাই চাওয়া, সরকার যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে তা যেন দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন হয়। সোহানুর রহমান সোহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। এবারে হাওর অঞ্চলের খবর জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদীপ দাস সাগর। সাগর, আবহাওয়া কেমন দেখছেন প্রথমত, এবং হাওরের অবশিষ্ট ধান কাটার বিষয়ে কৃষক, সে সাথে কৃষি বিভাগ কি বলছে? ছোঁয়া, আসলে আবহাওয়ার যে বিষয়টি, ভোরবেলা সূর্যের দেখা মিলেছিল, কিন্তু এখন সেটি আবার হারিয়ে গেছে, অর্থাৎ সূর্য এখন আবার নেই, আকাশ এখন আবার মেঘলা। তবে এরই মধ্যে যেহেতু বৃষ্টিপাত নেই, সে কারণে ধান শুকানোর যে প্রক্রিয়া সেটিতে ব্যস্ত আসলে এখন কৃষকরা চাচ্ছেন, যেহেতু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তারা যে ধানটুকু হাওর থেকে সংগ্রহ করতে পেরেছিলেন সেগুলো আসলে শুকানো যায়নি, ফলে প্রতিটি ধান থেকে আসলে চারা গজানোর একটি প্রক্রিয়া এর মধ্যে শুরু হয়েছে, এবং বেশ কিছু জায়গায় ধানের চারা যেটি সেটির পরিমাণ অনেক বড় হয়ে 4 থেকে 6 আঙ্গুল হয়ে গিয়েছে। যে কারণে কৃষক এখন চাচ্ছেন, যেহেতু বৃষ্টিপাত নেই, তারা দ্রুততম সময়ের মধ্যে যতটুকু শুকানো যায় সেটুকু তারা চেষ্টা করছেন। আর এর বাইরে আবহাওয়ার বাইরে যে বিষয়টি, এর মধ্যে হবিগঞ্জ জেলার যে হাওর অঞ্চল রয়েছে তার প্রায় 65% ধান ইতিমধ্যেই হাওর থেকে ঘরে তুলেছেন বলে আমাদেরকে জানিয়েছে কৃষি বিভাগ। তারা যেটি বলছে যে জেলার 11,500 হেক্টর জমির বুড়ো ফসল পুরোপুরি তলিয়ে গিয়েছে এবছরের এই অকাল প্লাবনে। এর বাইরে ক্ষতিগ্রস্ত রয়েছে সেগুলো আসলে উদ্ধার করা যথেষ্ট কষ্টসাধ্য মনে হচ্ছে। আর সরকারি যে ধান চাল ক্রয়ের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি এর মধ্যে শুরু করেছে সরকার।
সরকার যেটি বলছে যে দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের যে লক্ষ্যমাত্রা আছে 8,090 মেট্রিক টন ধান এবছর কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে পুরো জেলাব্যাপী। সেটি তারা সংগ্রহ করতে চাচ্ছেন যেন কৃষকের এই মুহূর্তে যেটুকু সহযোগিতা করা যায় সেইটি করার লক্ষ্যে। তবে কৃষক যেটি বলছেন, জেলায় এবছর প্রায় 8 লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদিত হবে, উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। তার থেকে মাত্র 8,000 মেট্রিক টন ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, কৃষকরা বলছেন সেটি অপ্রতুল। এবং একই সাথে তারা যেটি বলার চেষ্টা করছেন, যেহেতু এখনো হাওড় অঞ্চলে ধান সংগ্রহ করা শেষ হয়নি, এই মুহূর্তে যদি সরকার ধান কেনা শুরু করে তাহলে প্রকৃত কৃষক যারা, ক্ষতিগ্রস্ত কৃষক যারা, তারা হয়তো সরকারের কাছে ধান দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে হয়তো অংশগ্রহণ করতে পারবেন না। তারা যেটি বলছেন যে যেন সরকার এই ধান কেনার যে প্রক্রিয়া সেটি যেন আর কিছুদিন পরে শুরু করেন, তাহলে হয়তো তারা যে লক্ষ্যে সরকার কাজটি করছে সেটি হয়তো বাস্তবায়ন করা সম্ভব হবে, কৃষক হয়তো উপকৃত হবে। তো সবকিছু মিলে হাওড় অঞ্চলে যদি রোদ উঠে তাহলে হয়তো তাদের যে সোনালী ফসল সেটি রক্ষা করা সম্ভব হবে, নতুবা এবছর তাদের প্রচুর ভোগান্তিতে পড়তে হবে। অনেক ধন্যবাদ সাগর আপনাকে। ফেনীতে চাঁদার জন্য থমকে আছে পৌরসভার গুরুত্বপূর্ণ ড্রেন নির্মাণ সহ একাধিক উন্নয়ন কাজ। এতে অনিশ্চয়তা পড়েছে হাজার কোটি টাকার সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনা, যে কাজে অর্থায়ন করছে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকার। সহনশীল নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের অধীনে গত 29 জানুয়ারির পর আবার 30 এপ্রিল পুলিশ পাহারায় দ্বিতীয়বারের মতো কাজের উদ্বোধন করা হয়। কাজটি বাস্তবায়ন না হলে এবারও বন্যার মুখে পড়তে হবে বলছে স্থানীয়রা। এই চিত্র দুটি 2024-25 সালের। 2024 সালের আগস্টের ভয়াবহ বন্যার কথা বাদ দিলেও প্রতি বছর বৃষ্টি হলেই এমন পরিস্থিতি হয় ফেনী শহরের, কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি শহর উন্নয়ন প্রকল্প। তাই এবারও বন্যার কবলে পড়ার শঙ্কা জানিয়েছেন স্থানীয়রা। বড় যে ড্রেনগুলো আছে ওগুলোর টেন্ডার হয়েছিল, কাজটা চালু করছিল, কাজটা চালু করার পর আবার এটা বন্ধ হয়ে গেছে। যতটুকু আমরা জানি যে চাঁদাবাজির কারণে কাজটা বন্ধ হয়ে গেছে। চাঁদা দাবির করার কারণে কাজটা অনেক দিন প্রস্তাবিত হওয়ার পরেও এবং উদ্বোধন করার পরেও এটা কাজটা শুরু হয় নাই। বন্যা থেকে রক্ষা পেতে ফেনী শহরের টাং রোডের 0 পয়েন্ট থেকে মহিপাল পর্যন্ত পাইলট প্রকল্প নেয় সরকার। 28 কোটি টাকা ব্যয়ে ড্রেন পুনর্নির্মাণ, ফুটপাত নির্মাণ ও সড়ক উন্নয়ন কাজ পায় প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড। অভিযোগ, এতেই ক্ষুব্ধ হন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান মাসুদ। গত 27 অক্টোবর প্রকল্পের কার্যাদেশ স্বাক্ষরের দিন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের উপর হামলার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। কামরুল ইসলাম মাসুদ উনি টেন্ডার প্রক্রিয়া সম্পাদনকালে, চুক্তি সম্পাদনকালে অফিসে এসে একটু বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল। কেন উনি আক্রমণ করছে এটা আমার জানা ছিল না, এটা আমার বোধগম্য নয়। এই কাজটি এর আগে 29 জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল, এটি আবারও উদ্বোধন হয়েছে, কিন্তু কেন? এর পিছনে কি কারণ রয়েছে? এখানকার পৌর কর্তৃপক্ষ, বাসিন্দা এবং ঠিকাদাররা কি বলছেন, আমরা তাদের কাছে যাব। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, কাজ শুরু করতে গেলে বাধা ও হামলার মুখে পড়তে হচ্ছে তাদের। কিন্তু এসব ঘটনায় কারা জড়িত সে বিষয়ে কিছু বলতে রাজি হননি প্রকল্প কর্মকর্তা। পলিটিক্যাল বলুন, লোকাল বলুন, এইসব প্রবলেমগুলো দেখে। এই প্রবলেমগুলো শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সেই সিপিডি টিমটা হ্যান্ডেল করছে। আমরা কয়েকবার কাজ শুরু করতে চেষ্টা করছিলাম, বাট বিভিন্ন সমস্যার কারণে আমরা কাজটা আবার বন্ধ করে দিতে হয়েছে। কাজ চালিয়ে নিতে চাঁদা দাবি করা পক্ষের সাথে বসে সমঝোতা করেছেন পৌর প্রশাসক। তবে সেসব ব্যক্তি বা দলের নাম না বলে কৌশলে উত্তর দেন তিনি। আর পুলিশ বলছে কেউ যেন কাজে বাধা দিতে না পারে, সেজন্য থাকবে নজরদারি। এখানকার যারা রাজনৈতিক দল আছে, শুধু বিএনপি নয়, বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দলের সাথে আমরা পর্যায়ক্রমে কথা বলেছি, যাতে করে কোনো পক্ষ থেকে সকলের সহযোগিতা যেন পাওয়া যায়, এই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে সকল ধরনের সহযোগিতা আশ্বাস প্রদান করা হয়েছে। মৌখিকভাবে এরকম একটা এসেছে যে এখানে ওনারা কাজটি কন্টিনিউ করতে পারছেন না, এই জন্যই আসলে আমাদের এখানে আসা। কাজটা যাতে স্মুথলি হয়, যাতে কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি হলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিতে পারি, এজন্যই তদারকি করতে আসা।
এদিকে ফেনী শহর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, যারা হামলা ভাঙচুর করে উন্নয়ন কাজে বাধা দিচ্ছে তারা ফৌজদারি অপরাধী। আমি বলবো এটা ফৌজদারি দণ্ডবিধি। কেউ যদি কাজে বাধা দিয়ে থাকে, আমি ওনাদেরকে অনুরোধ করবো এদের নামে মামলা দেওয়ার জন্য। তদন্তপূর্বক এখানে যদি আমাদের দলের কেউ হয় তার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। পিডিএলকে কার্যাদেশ দেওয়া প্রকল্পটি বৃহৎ পরিকল্পনার অন্যতম পাইলট প্রকল্প, যার সফল বাস্তবায়নের উপর নির্ভর করছে আগামী 6 বছর ফেনী পৌরসভার উন্নয়ন পরিকল্পনা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ভরাট হতে হতে অস্তিত্ব সংকটে পড়া খাল পুনর্খনন শুরু হয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আশার আলো দেখছেন স্থানীয়রা। আসন্ন বর্ষায় জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি দুর্গম পাহাড়ে চাষাবাদে পানির সংকট দূর হবে আশা তাদের। অপরিকল্পিতভাবে ভরাট ও সংস্কারের অভাবে নাইক্ষ্যংছড়ির এসব খাল অনেকটাই মৃতপ্রায়। পানি প্রবাহের পথ বন্ধ হওয়ায় অল্প বৃষ্টি হলেই ডুবে যায় চারপাশ। অবশেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান কর্মসূচির আওতায় নাইক্ষ্যংছড়ি সদর খালের 2.5 কিলোমিটার এবং সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়া খালের 2.5 কিলোমিটার খাল পুনঃখনন শুরু হয়েছে। এই কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য। এই প্রজেক্টটা যাতে টোটালি যাতে প্রজেক্টটা পানির ধারা অব্যাহত রাখার প্রেক্ষাপটে এবং সেভাবে যেন আসে সেটা ব্যাপারে কন্টিনিউশন থাকবে। প্রতি বছর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হতো বিস্তীর্ণ জনপদ। পুনঃখনন হওয়ায় আসন্ন বন্যা ও জলাবদ্ধতার মাত্রা কমবে বলে আশা স্থানীয়দের। ওটার মধ্যে হাঁটতে পারি নাই, পানি, তারপরে কালটা যদি কেটে দিলে আমাদের ঘর বাড়িগুলো ভালো থাকবে। এখন বর্ষাকাল আইলে পানিতে চলে যাইবে গো, এখন মানুষ আর কষ্ট না পাইব। পাহাড়ি এই অঞ্চলে পানি সংকটের কারণে ব্যাহত হতো চাষাবাদ, ফলে খাল খননের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন চাষিরা। আমাদের এখানে যারা চাষ করে চাষের জমির জন্য ভালো হবে। খাল খনন না হলে মানুষ বর্ষার সিজনে অনেক কষ্ট পায় এবং চাষাবাদ নষ্ট হয়। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 2,22 লাখ টাকা। খনন কাজে নিয়োজিত আছে 259 জন শ্রমিক। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। দর্শক, এবারে সাপ্তাহিক কর্মব্যস্ততার দিনে বাজার পরিস্থিতি জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। প্রথমে একটু নীলফামারীতে যেতে চাই, সেখান থেকে মাছ বাজারের যে তথ্য সেটি জানাবেন সহকর্মী আমিরুল হক। আমিরুল, বাজারে মাছের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা, সে সাথে দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, একটু জানাবেন খবরাখবর। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন গরু এবং খাসির মাংস এবং মুরগির দাম বাড়ার পরে আমিষে কিন্তু বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা কিন্তু মাছে আমিষের চাহিদা পূরণ করার চেষ্টা করছিলেন, কিন্তু সেটারও কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে গেছে। কারণ মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আকার ভেদে প্রতিটি মাছের কেজি প্রতি দাম বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। আপনাকে যদি ছোট্ট করে মাছের দাম যদি আপনাকে কেজি প্রতি বলি, সেটি হচ্ছে রুই মাছ 250 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এখানে দাম বেড়েছে 50 টাকা কেজি প্রতি। কাতল মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 350 টাকা, এখানেও বেড়েছে 50 টাকা কেজি প্রতি। পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা, এখানেও 40 টাকা কেজি প্রতি বেড়েছে। ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1200 থেকে 3000 টাকা পর্যন্ত, এখানে কেজি প্রতি দাম বেড়েছে 300 থেকে 1200 টাকা পর্যন্ত। এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 500 থেকে 900 টাকা, এখানে দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা। ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে 550 থেকে 700 টাকা। তেলাপিয়া মাছ, যেটা বিশেষ করে একেবারে নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা এই মাছটি কেনেন, সেটি কেজি প্রতি বিক্রি হচ্ছে 240 থেকে 280 টাকা পর্যন্ত, এখানেও দাম বেড়েছে 20 থেকে 40 টাকা পর্যন্ত। ব্রিগেড মাছ বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকা পর্যন্ত, এখানে দাম বেড়েছে 40 টাকা। এবং শিং মাছ বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকা পর্যন্ত, এখানে বিক্রি হচ্ছে দাম কেজি প্রতি দাম বেড়েছে 40 থেকে 80 টাকা পর্যন্ত। আমি একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। আমি আপনার কাছে জানতে চাই যে দামের মাছের দাম কেমন এবং দাম বাড়ার কারণ কি এবং বেচা কিনা কেমন হচ্ছে? গাড়ি কম তো ভাই, এই জন্য দামটা বেশি হচ্ছে, বেচা কিনা কম হচ্ছে। দাম বেশি কারণে লোকজন আসতেছে কম, ভিড় কম হচ্ছে। সকালবেলা ভিড় হয়ে যায়, ভিড় হচ্ছে না।
ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন যে মূলত এই সময় অনেক ভিড় থাকে বাজারে, কিন্তু সেই ভিড় নাই এবং গাড়ি যেখানে 15 থেকে 20টি আসার কথা সেখানে আসে আপনার মাত্র 10 থেকে 12টি। এছাড়া আমরা যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে বাজার ভেদে দামের কিন্তু একটি তারতম্য রয়েছে। ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং যদি নিয়মিত করা যেত তাহলে সেক্ষেত্রে বিক্রেতারা যেমন নির্দিষ্ট দামে বিক্রি করতো এবং সেক্ষেত্রে ক্রেতারাও কিন্তু ন্যায্য মূল্যে কিনতে পারতো। তো এই ছিল আমার কাছে নীলফামারী থেকে মাছের বাজার নিয়ে সর্বশেষ। সব মিলিয়ে নীলফামারীতে আসলে মাছের দামটা ঊর্ধ্বমুখী। অনেক ধন্যবাদ আমিরুল আপনাকে। এবার আমরা একটু শাকসবজি বাজারের খবর জানবো। নড়াইল থেকে যুক্ত হয়ে আছেন সহকর্মী রাজু শেখ। রাজু, সকাল সকাল বাজারে বেচা কেনা কেমন দেখছেন? শাকসবজির দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? জি, এই মুহূর্তে আমি রয়েছি নড়াইল শহরের রূপগঞ্জ কাঁচা বাজারে, জেলা শহরের সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা সবজির বাজার এটি। আমরা সকাল থেকেই এই বাজারে অবস্থান করছি। আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে ভোর থেকেই কিন্তু এই বাজারে পাইকারি সবজি বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে সবজি নিয়ে এখানে এসে ভিড় করেন বিক্রেতারা। এরপর এখানে যারা পাইকার রয়েছেন তারা তাদের কাছ থেকে পণ্যগুলো সবজিগুলো কিনে নেন। তারপরে সেই সবজিগুলোই আবার পাশের যেই খুচরা বিক্রেতা রয়েছে তাদের কাছে চলে যায়। তো সকাল থেকে আমরা এখানে অবস্থান করে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে গত কয়েকদিন নড়াইলে যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং বৈরী আবহাওয়া বিরাজ করছে, তার কারণে কিছু কিছু সবজির দাম কিন্তু বেশ বেড়েছে এবং কয়েকটি সবজির দাম স্থিতি আছে বলে তারা বলছেন। যে আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি, আজকে যে তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে যে গত সপ্তাহে যে মরিচের দাম ছিল 40 টাকা কেজি, সেটি এখন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, অর্থাৎ 20 টাকা কেজি বেড়েছে মরিচের। এছাড়া পটলের দাম বেড়েছে প্রায় 10 থেকে 15 টাকা, ঢেঁড়স বেড়েছে 10 টাকার মতো। এছাড়া লাউয়ের দাম কেউ কেউ বলছেন যে একটু বেড়েছে, আবার কেউ কেউ বলছেন না দাম ঠিকই আছে। এছাড়া ডাঁটা শাক, অর্থাৎ যেই সবজিগুলো শাক জাতীয় যে সবজিগুলো আছে যেগুলো বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয় সেগুলোর দাম কিন্তু কিছুটা বেড়েছে। কাঁচা কলা যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি যে 10 টাকা দাম বেড়েছে গত সপ্তাহের ব্যবধানে। এছাড়া পেঁপে, কুমড়ো, বেগুন এর দাম প্রায় একই রয়েছে বলে বলছেন ক্রেতা বিক্রেতারা। কুশি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, এটিরও দাম কিছুটা বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে যে যেহেতু এই ক্রেতা বিক্রেতারা বলছেন যে যেহেতু বাজারে সরবরাহ একটু কম রয়েছে সবজির, সে কারণেই কিন্তু সেই সবজিগুলোর দাম একটু আগের তুলনায় বেড়েছে এবং এই সবজিগুলো দাম পাইকারি বাজারে বৃদ্ধির কারণে খুচরা বাজারেও কিন্তু দাম বেড়েছে, যার ফলে সরাসরি প্রভাব পড়ছে গিয়ে ভোক্তাদের উপর। তো অনেক ধন্যবাদ রাজু। স্বাধীনতার 55 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চানপাড়া গ্রামে। একটি ব্রিজ ও কাঁচা রাস্তার অভাবে চরম ভোগান্তিতে গ্রামের মানুষ। একটু বৃষ্টি হলেই চরম আকার ধারণ করে দুর্ভোগ। রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এমনকি এই এলাকার সাথে আত্মীয়তা করতেও অনীহা, মেয়ে দিলেও নিতে চায় না অনেক পরিবার। দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। কোনো মেয়ে দেখ পরে হেবার না কয় তোমার দেশে মেয়ে নিম না, গাড়ি যায় না উপাইলে। মেয়ের বিয়ে হয়েছে, তবুও শ্বশুরবাড়ি নিতে চায় না। শুধু একটি কারণ, ভালো রাস্তা নেই একটি ব্রিজ। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুকনা ইউনিয়নের চানপাড়া গ্রামের মানুষের এমনই বাস্তবতা। একটি রাস্তা যেন দুর্ভোগের প্রতীক। স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। একটু বৃষ্টি হলে ডুবে যায় সড়ক, কোথাও কোথাও পানি জমে যেন পরিণত হয় খালে। এখন যাতায়াতে নৌকায় একমাত্র ভরসা। কাদা পানির সাথে লড়াই করে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের। আমাদের স্কুলের পাশ দিয়ে কেদা, আমরা এতে হাঁটা চলা করতে পারি না। আরে ছাত্রগুলো হান্না উঠবে এনে কইরা মরবার নইছাল। কাজেলে মাইছে মেয়ে স্বাধীন নিবাস না, পোলার বিয়া করে পারি না মেয়ে স্বাধীন। সুস্থ হইলে তারে সাইন বেঁধে নেওয়া হয়, দৌড়াদৌড়ি করে নেওয়া হয়। খুব পরিস্থিতি খারাপ। এই আমগো গ্রামের মতো এত ব্যাকওয়ার্ড কোনো গ্রাম নাই। রাস্তাঘাট সব দিকেই সমস্যা ভাই।
জরুরি চিকিৎসা নিতে গিয়ে চরম বিপাকে পড়েন রোগীরা। সময় মতো হাসপাতালে পৌঁছানো হয়ে ওঠে অনিশ্চিত। ঝুঁকিপূর্ণ এই পথে ঘটে ছোট বড় দুর্ঘটনা। নেই কোনো যানবাহন, হাঁটা বা ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা। নির্বাচনের সময় প্রতিশ্রুতি মিললেও বাস্তবে নেই কোনো উদ্যোগ। বছরের পর বছর একই চিত্র। ব্রিজটা হইলে আমাকে শতগুণে ভালো। এখানে কোনো ব্রিজ হইতেছে না, দুইবার পাশ হয়ে যায় কেটে যাচ্ছে, তাও আমরা এই ব্রিজগুলো আমাদের আসতেছে না। ভোট দিতেছি, এখন ভোট দিয়ে পরে আর কোনো মূল্যায়ন হয় না, আর কি কুমার। জনসাধারণের দাবির প্রেক্ষিতে রাস্তাটির বিষয়ে বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কাজে আসেনি বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা অনেকবার উপজেলায় এই 30 মিটার ব্রিজের জন্য আমরা কয়েকবার আবেদন করছি, কিন্তু হয়তো আমাদের দুঃখের বিষয় সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা আমাদের পূরণ হয় না। জনদুর্ভোগ কমাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এলজিডি প্রকৌশলী। প্রকল্পের চাহিদা চাওয়ার প্রেক্ষিতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী দপ্তরে ওই ব্রিজটির চাহিদা সহ পাঠানো হয়েছে। এখন ব্রিজটির অনুমোদন পেলে আমরা টেন্ডারের মাধ্যমে কাজটি সম্পন্ন করতে পারব। সামাজিক সম্পর্ক থেকে শুরু করে শিক্ষা ও চিকিৎসা সবকিছুতেই পিছিয়ে পড়েছে চানপাড়া গ্রাম। একটি ব্রিজ আর পাকা রাস্তা নির্মাণে বদলে দিতে পারে এই চিত্র। এখন শুধু বাস্তব উদ্যোগের অপেক্ষায় এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দেশের সাবমেরিন কেবলের সঞ্চালন ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। পশ্চিমা ব্যাংকগুলোর সাথে বাংলাদেশের আর্থিক লেনদেন এবং 8 লাখের বেশি ফ্রিল্যান্সারের কাজ সম্পন্ন হয় হরমুজ প্রণালী এবং লোহিত সাগরে তলদেশে দিয়ে বয়ে যাওয়া সাবমেরিন কেবল দিয়ে। ইরান কিংবা হুতি বিদ্রোহীদের যে কোনো ধ্বংসাত্মক পদক্ষেপে বিঘ্নিত হতে পারে রাষ্ট্রায়ত্ত 2টি সাবমেরিন কেবলের সেবা। নিরাপদ জলসীমায় অবস্থিত বন্ধ থাকা বেসরকারি খাতের সাবমেরিন কেবল অবকাঠামো দ্রুত চালুর পরামর্শ দিচ্ছেন প্রযুক্তিবিদরা। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের উত্তাপ লাগছে বিশ্ব অর্থনীতির ডিজিটাল ধমনী হিসেবে পরিচিত সাবমেরিন কেবলগুলোতে। আন্তর্জাতিক তথ্যের 99%ই বহন করে সমুদ্র তলদেশে স্থাপিত এসব ফাইবার অপটিক কেবল। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত 2টি সাবমেরিন কেবলের রুট হরমুজ এবং বাবেল মান্দে প্রণালী দিয়ে সংযুক্ত। হরমুজ প্রণালীতে সাবমেরিন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে এর সরাসরি প্রভাব বাংলাদেশের উপর কিছুটা কম হতে পারে, কিন্তু লোহিত সাগরের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। এশিয়া, ইউরোপ, ইউএসএ করিডোরের প্রায় সব বড় কেবল বাবেল মান্দে প্রণালী দিয়েই অতিক্রম করে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটিমাত্র লক্ষ্যভেদী আঘাত বাংলাদেশকে ডিজিটাল অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে। সেখানে কোনো ধরনের যদি কেবল কাটা পড়ে, বাংলাদেশের ইন্টারনেটটা আপনি কিভাবে এনশিওর করবেন? একভাবে করা সম্ভব, তাহলে ইন্ডিয়ার উপর সম্পূর্ণ নির্ভর হয়ে আপনাকে ব্যবসাটা পরিচালনা করতে হবে। ন্যাশনাল সিকিউরিটির কথা যদি বলি, তাহলে আমাকে এখন ইন্ডিয়ার উপর 100% ডিপেন্ডেন্সি আনা যাবে না। বাংলাদেশ বর্তমানে প্রায় 9000 জিপিএস ইন্টারনেট ব্যান্ডউইথ ব্যবহার করে, যার মধ্যে প্রায় 600 জিপিএস আসে সরাসরি আমেরিকা ও ইউরোপ থেকে হরমুজ এবং বাবেল মান্দে প্রণালী হয়ে। সরু জলপথ দিয়ে আসা এই 6 থেকে 7% ব্যান্ডউইথই বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির অক্সিজেন। পশ্চিমা ব্যাংকগুলোর সাথে লেনদেন এবং 8 লাখের বেশি ফ্রিল্যান্সারের কাজ এই পথেই সম্পন্ন হয়। যদি লোহিত সাগরের ডিজিটাল সেতু বিচ্ছিন্ন হয়ে যায়, তবে সিঙ্গাপুরের হাবগুলো হুমকিতে পড়বে। একই সাথে পশ্চিমে অবস্থিত ইন্টারনেটের মূল চালিকা শক্তি গুগল, ইউটিউব, মাইক্রোসফট, অ্যামাজন এবং ফেসবুকের কোর সার্ভারগুলো থেকে বিচ্ছিন্ন হবে বাংলাদেশ। সাবমেরিনের বিকল্প কিন্তু আসলে নেই। ডিজাস্টার রিকভারি কিভাবে করব? সাবমেরিন কেবলের কোনো ধরনের মেনটেনেন্সের সময় আমি সাপ্লাইটা কিভাবে এনশিওর করব? আচ্ছা, এই আলোচনায় আমি নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশে মাল্টিপল সাবমেরিন কেবল দরকার আছে। বৈশ্বিক সংকটের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত 2টি সাবমেরিন কেবলের বর্তমান সক্ষমতা নিয়েও উদ্বেগ আছে। দ্বিতীয় সাবমেরিন কেবল সিমিউ 5 ইতিমধ্যেই তার ধারণ ক্ষমতার শেষ সীমায় পৌঁছেছে, আর 20 বছরের পুরনো মেয়াদ উত্তীর্ণ প্রথম সাবমেরিন কেবল তার জীবনকালের শেষ সময় অতিবাহিত করছে। বর্তমানে ব্যান্ডউইথ চাহিদার 55%ই ভারত থেকে আমদানি করা হচ্ছে। প্রযুক্তিবিদরা বলছেন, এতে একদিকে বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে, অন্যদিকে ডিজিটাল নিরাপত্তা হুমকিতে আছে। দেশের জন্য আইডিয়াল হতো যদি 100%ই দেশের সাবমেরিন কেবল দিয়ে পুরোটা কেটার হতো, কারণ ইন্ডিয়ার থ্রুতে যে 50% কাভার হচ্ছে, এটাতে আমাদের রাফলি $40 to $50 মিলিয়ন প্রতি বছর দেশের বাইরে রেমিট হয়ে যাচ্ছে।
তথ্য প্রযুক্তি খাতে জাতীয় সক্ষমতা তৈরির জন্য বিগত সময়ে বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেমের উদ্যোগ নেওয়া হয়। এর আওতায় 3টি বেসরকারি প্রতিষ্ঠান নিরাপদ জলসীমায় সিঙ্গাপুর হতে বাংলাদেশের দিকে 2000 কিলোমিটার কেবল স্থাপনের কাজও শেষ করেছে, যা এশীয় ডেটা বিনিময়ের মূল কেন্দ্র সিঙ্গাপুরের ইকুইনিক্সের সাথে সংযুক্ত। মিয়ানমারের সমুদ্রসীমা এড়িয়ে আর মাত্র 1300 কিলোমিটার পেরুলেই এই কেবল কক্সবাজারে পৌঁছবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের আমলে এই কেবল স্থাপনের কাজ বন্ধ করে দেওয়া হয়, এখনও অনুমোদন মেলেনি। প্রযুক্তিবিদরা মনে করছেন এতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে চলমান বৈশ্বিক ঝুঁকি যেমন এড়ানো যেত, অন্যদিকে ভারতীয় ট্রানজিটের উপর নির্ভরশীলতা দূর করবে। ফরেন মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি এবং এনএসআই থেকে এই পারমিশনটা পেলে আমরা ইমিডিয়েটলি এই কাজটা কমপ্লিট করে অন এয়ারে চলে যেতে পারি। কিন্তু আমাদের বর্তমান সরকারের কাছে আমাদের হাম্বল প্রেয়ার, যেটা দেশের জন্য দরকার, এবং এই কেবলটা না হলে দেশ অনেক একটা ব্যান্ডউইথ ক্রাইসিসে পড়বে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অপারেটরের উপরে ডিপেন্ডেন্সি আরও বাড়বে। বিএনপির নির্বাচনী ইশতেহারে সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট এবং বৈশ্বিক ইন্টারনেট সংযোগ ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আছে। আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান বেশ হতাশাজনক, যেখানে ভারতের সাবমেরিন কেবল আছে 19টি, পাকিস্তানের 8টি, সিঙ্গাপুরের 26টি। সেখানে বাংলাদেশের সমুদ্র কেবল আছে মাত্র 2টি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় সদর হাসপাতালে ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী ভর্তি থাকলেও বাড়ছে না শয্যা কিংবা সেবার মান। 100 শয্যার এই হাসপাতালে ঠাঁই না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। অথচ প্রায় 2 বছর আগে নির্মাণ শেষ হওয়া আধুনিক 9তলা ভবনটি এখনও পড়ে আছে তালাবদ্ধ অবস্থায়। ভবনটি চালু না হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে। শয্যা সংকট, তাই অনেক রোগীকে মেঝেতে শুয়েই নিতে হচ্ছে চিকিৎসা। এতে দুর্ভোগের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। পঞ্চগড়ে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অসুস্থতা। জেলার 5টি উপজেলা থেকে প্রতিদিন শত শত রোগী ছুটে আসছেন সদর হাসপাতালে। হাসপাতালটিতে শয্যা মাত্র 100টি, অথচ বর্তমানে ভর্তি 300রও বেশি রোগী। বাধ্য হয়ে বারান্দা কিংবা অপরিচ্ছন্ন মেঝেতে বিছানা পেতেছেন রোগী ও স্বজনরা। বাচ্চা মাদ্রাসা থাকে, ওখানে ঠান্ডা লাগার কারণে বুকে সর্দি, কফ, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছিল, এই জন্য হসপিটালে নিয়ে আসছি। ঠিকমতো ওষুধও পাচ্ছি না, এক বেডে 2টা করে রুগী দিচ্ছে। আমার আম্মা ক্যান্সারের রুগী, এখানে হচ্ছে না, ভালো করে ট্রিটমেন্ট হচ্ছে না, ডাক্তারও সেরকম আসে না এবং যত্নর মতো নাই, পরিস্থিতি নেই। সেবার মান বাড়াতে 2017 সালে 250 শয্যার হাসপাতাল উন্নীতকরণ প্রকল্প হাতে নেওয়া হয়, যার অংশ হিসেবে নির্মিত হয় এই দৃষ্টিনন্দন 9তলা ভবন। 2024 সালের জুনের মধ্যে আইসিইউ সহ সব আধুনিক সুযোগ সুবিধা প্রস্তুত করা হলেও ভবনটি এখনও তালাবদ্ধ। যে পরিমাণ আমাদের রোগী হয় এই পরিমাণ সিট নাই। যদি আপনার রোগীগুলো ওইখানে যাইতে পারতো তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। পাশে বড় একটা বিল্ডিং, এত বড় একটা বিল্ডিং থাকার পরে ওইখানে ডাক্তারের সংখ্যা কম এবং জায়গার সংখ্যা একটু বেশি, একটা বেডে 2টা করে বাচ্চা দেয়। শুধু শয্যা নয়, চিকিৎসক সংকটও এখানে চরমে। 63 জন চিকিৎসক পদের বিপরীতে কাজ করছেন মাত্র 15 জন। এর মধ্যে যথাসাধ্য সেবা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা। 2 রকম তাপমাত্রার প্রভাবে বিভিন্ন রোগ নিয়ে আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা ইদানিং বেড়ে গেছে। রোগ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে শিশুদের মধ্যে ডায়রিয়া এবং ব্রঙ্কিওলাইটিস, বিশেষ করে রোটা ভাইরাস ইনফেক্টেড ডায়রিয়া, নিউমোনিয়া এইসবের সংক্রমণ বেড়ে গেছে। তো এই বাড়তি রোগীদের আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি প্রত্যেকটা রোগীকে যাতে যথাযথভাবে চিকিৎসা প্রদান করা যায়। স্বাস্থ্য বিভাগ বলছে ভবনটি চালুর প্রক্রিয়া চলছে, তবে কোনো নির্ধারিত সময় বলতে পারেনি সিভিল সার্জন। এখানে আমাদের তো ডাক্তার স্বল্পতা আছে, আমরা চিকিৎসক পেয়ে গেলেই আমরা নতুন বিল্ডিংটা চালু করতে পারবো। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রতিবন্ধী মহোদয় এবং আমাদের যে এই আসনের যে মাননীয় সংসদ সদস্য, ওনারা আপ্রাণ চেষ্টা করছেন এবং খুব অচিরেই হয়তো আমরা নতুন বিল্ডিংটা চালু করতে পারবো। নতুন ভবন চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন স্থানীয়রা। তাপস সরকার, যমুনা নিউজ। আবার উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের দাবি, সোমবার ইরান থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয় তাদের তেল স্থাপনা। 3টি ড্রোন ভূপাতিতের কথাও জানায়। ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন ধরে যায় ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনায়। একে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়ে পাল্টা জবাবের অধিকার রয়েছে বলে জানিয়েছে আমিরাত। যদিও এখনও হামলার দায় স্বীকার করেনি তেহরান।
যুদ্ধবিরতির মধ্যে এখন হামলার তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। অন্যদিকে প্রজেক্ট ফ্রিডমের আওতায় ইরানের 6টি ছোট নৌযান ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্র। বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করায় এই হামলা বলে দাবি সেন্টকমের। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।